ওয়েলকাম করছি আপনাদের সবাইকে, যে যেখান থেকে দেখছেন, দেশের ভিতর এবং দেশের বাইরে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, সবার প্রতি সালাম। সালামু আলাইকুম। দর্শক, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে মব জাস্টিস। 5 আগস্ট সরকার পতনের পরে সারা দেশ জুড়ে মব জাস্টিস শুরু হয়। এই আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এই দেশে অতীতেও ব্যাপক হারে দেখা গিয়েছে। তবে সেটা ছিল কথিত চোর ডাকাতকে গণপিটুনি দেওয়ার ঘটনা। কিন্তু এবার দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে জোর করে পদত্যাগে বাধ্য করা, মারপিট করে তাড়িয়ে দেওয়া, আদালতের সামনে আসামিদের উপর হামলা করা, পুলিশের হাত থেকে আসামিদেরকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলা, কোথাও কোথাও পিটিয়ে মেরে ফেলার ঘটনাও কিন্তু কম নয়। এসব ঘটনা সামনে যতই আসছে ততই জোরালোভাবে উঠে আসছে মব জাস্টিস নামে একটি শব্দযুগল। তবে অনেক মানুষ আছেন যারা জানেনই না আসলে মব জাস্টিস বলতে আমরা কি বুঝি, মব জাস্টিস কাকে বলে। চলুন আমরা আজকে এই মব জাস্টিস বা এই ছোট্ট শব্দযুগল সম্পর্কে আমরা একটু জেনে নিই। মব শব্দের অর্থ হচ্ছে উন্মাদ, উচ্ছৃঙ্খল জনতা, আর জাস্টিস মানে হচ্ছে বিচার। অর্থাৎ এই শব্দযুগলের বাংলা অর্থ হচ্ছে উন্মাদ, উচ্ছৃঙ্খল জনতার বিচার। মব জাস্টিস বলতে সাধারণত আমরা বুঝি একটা দেশের জনগণ বা কোনো গোষ্ঠী সেই দেশের সংবিধান বা আইনের পরোয়া না করে বা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যখন কোনো বিচার তার নিজ হাতে তুলে নেয়, তখন সেটাকেই আমরা বলি মব জাস্টিস। এ ধরনের ঘটনায় যখন কোনো মানুষ মারা যায় তখন তাকে আমরা বলি লিঞ্চিং, মানে বিচার বহির্ভূত হত্যা। এছাড়াও জনগণ কর্তৃক কারো বাড়িঘরে হামলা, কারো বাড়িঘর থেকে সম্পদ লুট করা, কারো বাড়িঘরে আগুন দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া, লুট করা, এসব কিছুই কিন্তু মব জাস্টিসের একটা অংশ। আমাদের দেশে মব জাস্টিস এটা নতুন কোনো শব্দ নয়। 2011 সালের জুলাই মাসে আমিনবাজারে 6 ছাত্রকে ডাকাত সন্দেহে মেরে ফেলা হয়েছিল। 2019 সালে ঢাকার বাড্ডায় তসলিমা বেগম রেনু নামে এক মহিলাকে ছেলে ধরা সন্দেহ করে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছিল। ডয়েচে ভেলের এক প্রতিবেদন অনুযায়ী 2011 থেকে 2018 সাল পর্যন্ত গণপিটুনি বা মব জাস্টিসে প্রায় 800 মানুষকে হত্যা করা হয়। এরপর গত 6.5 বছরে এভাবে গণপিটুনি দিয়ে আরো 286 জনকে হত্যা করা হয়। এর মধ্যে 2024 সালের নির্বাচনের পরে গত 7 মাসে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গণপিটুনি দিয়ে হত্যা করা হয় আরো 32 জনকে, যার মধ্যে 16 জনই ছিল ঢাকার বাসিন্দা। এখন প্রশ্ন আসতে পারে যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে মব জাস্টিস কেন হবে, এই দুঃসাহস কেন দেখাতে পারে? এর সোজা উত্তর, মানেন আর না মানেন, বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা, চেইন অফ কমান্ড টোটালি ভেঙে পড়েছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো জায়গায় সন্ত্রাসীদেরকে, এই মব জাস্টিসে যারা জড়িত তাদেরকে পাকড়াও করতে ব্যর্থ হচ্ছেন। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকায় অবতীর্ণ হন, আর এটা দেখে ওই উন্মাদ উচ্ছৃঙ্খল জনতা তারা লাই পাচ্ছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই মব জাস্টিস কখনোই কারো কাম্য নয়। বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা, চেইন অফ কমান্ড সবকিছু যে লন্ডভন্ড হয়ে গেছে সেটার প্রমাণ সারা দেশব্যাপী 5 আগস্ট থেকে এখন পর্যন্ত হত্যা, রাহাজানি, খুন, দর্শন, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ, মাজার ভাঙচুর, এমন কোনো ঘটনা নেই যেটা ঘটানো হয়নি। ঘর থেকে বের হলে একটা অজানা আতঙ্ক ভর করে, হয়তো আমি খুন হতে পারি, না হয় আমার সর্বস্ব লুট হতে পারে। এভাবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না। সময় এসেছে এই মব জাস্টিসের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই তাহলে এই মব জাস্টিসকে আমরা চিরতরে মুছে দিতে পারবো। কাজেই আসুন আমরা সবাই মিলে এই মব জাস্টিসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের সমাজকে রক্ষা করি, আমরা আমাদের দেশকে রক্ষা করি। যেতে যেতে
কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।